আসসালামু আলাইকুম ওলি স্যারের লাইভ ক্লাসে সবাইকে স্বাগত। আজ আমরা অ্যাডভান্স অ্যাকাউন্টিং 1 বইয়ের দ্বিতীয় অধ্যায় কোম্পানিজ ফিনান্সিয়াল স্টেটমেন্ট এর 6 নম্বর ক্লাস এবং শেষ ক্লাস করব। এই ক্লাসে আমরা কোম্পানির ফিনান্সিয়াল স্টেটমেন্টের একটা জটিল অঙ্ক করব, যেটা 2019 সালে আসছিল। অনেকেই দিতে পারেনি। 19 সালের প্রশ্ন খুবই কঠিন হয়েছিল, এটা আমরা সবাই জানি। আচ্ছা, যেহেতু বড় একটা অঙ্ক, আপনারা দ্রুত প্রশ্নটা বের করে ফেলেন। লেকচার শিটের 6 অথবা NU 2019। শর্ট করে ফেলি আমরা, যেহেতু ইনকাম স্টেটমেন্ট করতে বলবে। ইনকাম স্টেটমেন্টের সাধারণত 3টা ঘর, বড় অঙ্কের ক্ষেত্রে 3টা ঘর করবেন। টাকা 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 টাকা। এদিকে ডিটেলস অ্যাকাউন্ট এটা লিখলে হয়, না লিখলেও হয়। উপরের কথাবার্তা লিখলাম না, উপরে লিখতে হবে প্রতিষ্ঠানের নামটা লিখে দিই। সালে ইনকাম স্টেটমেন্ট করতে বলছে ফ্রম দ্য ফলোইং ট্রায়াল ব্যালেন্স অফ Saleh Limited, prepare income statement and retained earnings statement for the year ended 30th June 2018 and a balance sheet as on that date. প্রথমে লিখতে হবে সেলস প্রশ্নে দেয়া আছে 3,63,100। 3,63,100। যেহেতু রিটার্ন আছে এই জন্য এই ঘরে লিখবো, আর যদি রিটার্ন না থাকে তাহলে এই ঘরে লিখবো। সেলস রিটার্ন খুঁজে বের করতে হবে প্রশ্নে দেওয়া আছে কিনা। সেলস রিটার্ন 2 নম্বর অ্যাডজাস্টমেন্ট দেওয়া আছে। সেলস ইনক্লুড টাকা 30,000 গুডস অন সেলস অর রিটার্ন বেস ফ্রম হুইচ হ্যাজ নট ইয়েট এক্সপায়ার্ড, কস্ট প্রাইস টাকা 26,000। এই সমন্বয়টা আমরা ক্লাস 2 নম্বর অথবা 3 নম্বর ক্লাসে আমরা করছিলাম। তাহলে এটা কি ফেরত সত্যি বিক্রি করা হয়েছে, তাহলে এটা এক প্রকার ফেরত। এই সমন্বয়টা কি করতে হবে, সেলসটা একবার 4বার করতে হবে। সেলস থেকে একবার বাদ দিব, অ্যাকাউন্ট রিসিভেবল থেকে একবার বাদ দিব। লিখে রাখেন, সেলস থেকে বাদ দিব 30,000, অ্যাকাউন্ট রিসিভেবল থেকে 30,000 বাদ দিব। ইন্ডিং ইনভেন্টরির সাথে যোগ করব কস্টটা 26,000। ইন্ডিং ইনভেন্টরি 2বার যায়, এখানে একবার যায়, আর একবার ব্যালেন্স শিট একবার যায়। এই সমন্বয়টা বা অ্যাডজাস্টমেন্টটা না বুঝলে অবশ্যই 3 নাম্বার বা 4 নাম্বার এই ক্লাসগুলোতে খুঁজে দেখবেন। এই অ্যাডজাস্টমেন্ট নিয়ে বিস্তারিত অনেক আলোচনা করছি আমি। এটার নাম হলো নেট সেল। এরপর বাদ দিতে হবে কস্ট অফ গুডস সোল্ড। কস্ট অফ গুডস সোল্ড কি জিনিস? 4টা আইটেম দেওয়া থাকে সাধারণত কস্ট অফ গুডস সোল্ডের ভিতরে। 1 নম্বর ওপেনিং ইনভেন্টরি, ওপেনিং ইনভেন্টরি প্রশ্নে দেওয়া আছে। ট্রায়াল ব্যালেন্সের ভিতরে 27,200 টাকা। মাঝখানে করে লিখতে হয়, এটা আমরা জানি। যেহেতু শেষ ক্লাস এই জন্য আর ডিটেলস আলোচনা করতেছি না, সবাই জানে বলে এই 5টা ক্লাস করতে পারছি। পরে কি লিখতে হয়, পারচেস প্রশ্নে দেওয়া আছে। পারচেস যদি কিছু বলা না থাকে তাহলে এই ঘরে লিখতে হয়। যদি পারচেস রিলেটেড কোনো রিটার্ন ডিসকাউন্ট লেখা থাকে তাহলে কোন ঘরে লিখতে হয়, ভিতরে ঘরে। যেহেতু লেখা নাই কিছু পারচেস রিলেটেড, প্রশ্নটা পাওয়ার সঙ্গে সঙ্গেই সম্পূর্ণ প্রশ্ন পড়ে নেবেন, তাহলে অঙ্কটা বুঝতে সহজ হবে।
এরপর লিখবো পারচেজ রিলেটেড কোনো এক্সপেন্স, যেমন ওয়েজেস, তারপরে হলো কি বলে ফ্রেইটিং, এরকম কোনো খরচ যদি দেওয়া থাকে সেটা লিখতে হবে। ওয়েজেস প্রশ্নে দেওয়া আছে 41,000 টাকা, এবং এটা নিয়ে একটা অ্যাডজাস্টমেন্টও আছে। অ্যাডজাস্টমেন্ট নাম্বার হলো একেবারে শেষ 9 নাম্বার অ্যাডজাস্টমেন্ট, 9টা অ্যাডজাস্টমেন্ট। এমনি সাধারণত কিন্তু 4টা 5টা থাকে। লেখা আছে আউটস্ট্যান্ডিং, যে ওয়েজেস আউটস্ট্যান্ডিং 1000, মানে বকেয়া কি করতে হয়, যোগ করতে হয়। এরপর আমাদের এই 3টা আইটেম নিয়ে আসলাম, যোগফল নামিয়ে দিব। এখান থেকে আমরা বাদ দিয়ে দিব হলো এন্ডিং ইনভেন্টরি। এন্ডিং ইনভেন্টরি প্রশ্নে দেওয়া আছে, আমরা 1 নাম্বার প্রশ্নে দেওয়া আছে ক্লোজিং ইনভেন্টরি কস্ট প্রাইস টাকা 1,60,000 অ্যান্ড মার্কেট প্রাইস 1,50,000। এটা একটা কমন অ্যাডজাস্টমেন্ট, এখানে আমরা ছোটো ক্লাস থেকে পড়তেছি, যারা 9 থেকে কমার্স নিয়ে পড়ালেখা করছে, যে সমাপনী মজুত পণ্যের বাজার মূল্য এবং সমাপনী মজুত পণ্যের কি বলে ক্রয় মূল্য, দুইটার মাঝে যেটা ছোট এটা আমার প্রশ্ন আনতে হবে। দুইটার মাঝে যেটা আমাদের ছোট সেটা কি এখানে আনতে হবে। তাহলে দুইটার মাঝে ছোটটা হলো 1,50,000 টাকা। এটা ভিতরে কি এখানে লেখার কথা ছিল সবসময়, কিন্তু এখানে একটা অ্যাডজাস্টমেন্ট আছে, সেলস 2 নাম্বার অ্যাডজাস্টমেন্টটা, যে 1 নাম্বার অ্যাডজাস্টমেন্ট এটা লেখা আছে এন্ডিং ইনভেন্টরি। 2 নাম্বার অ্যাডজাস্টমেন্ট লেখা আছে সেলস ইনক্লুড 30,000 গুডস অন সেলস অর রিটার্ন। এই অ্যাডজাস্টমেন্টের কাজটা কি, কস্ট প্রাইস যেটা দেওয়া থাকে সেটা কি যোগ করে দিতে হয়। কেন যোগ করতে হয়? আপনি তো একজনের কাছে পণ্য বিক্রয় করছিলেন ফেরত শর্তে, এখন ওই লোক ফেরত দিয়ে দিছে, ধরেন দিয়ে দিলে আপনার যে 1.5 লাখ টাকার মাল ছিল দোকানে, এখন ফেরত দেওয়াতে আরও 26,000 টাকার মাল বেড়ে যাবে। বাড়লে হয়ে গেল 1,76,000। এটা থেকে বাদ দিলাম, চলে আসতেছে এখানে 1,84,400। এটা থেকে যদি বাদ দিই তাহলে চলে আসতেছে 1,48,700 টাকা। এটার নাম হলো গ্রস প্রফিট। হয়ে গেল গ্রস প্রফিট। এখন আমরা প্রশ্নে খুঁজে দেখব অপারেটিং এক্সপেন্স, এবং অপারেটিং এক্সপেন্স 2 প্রকার, সেলিং এবং অ্যাডমিনিস্ট্রেটিভ, এই জিনিসগুলো খুঁজে লিখব। এখানে কিন্তু কনসাইনমেন্টের একটা বিষয় লেখা আছে, গুডস সেন্ট অন কনসাইনমেন্ট, আর কি চালানি কারবার কে, চালানি কারবার, এই যে এই প্রশ্নটাও কিন্তু আগে আমরা শিখছি, গুড কনসাইনমেন্টের কাজগুলো কীভাবে করতে হয়। এটা আমরা ইচ্ছা করলে অপারেটিং ইনকাম হিসাবে এখানে দেখাতে পারি। তাহলে এটা মুছে ফেলি। এই অংশটা মুছে ফেলতেছি। এই যে গ্রস প্রফিট থেকে আবার শুরু করতেছি। এটা করছিল না, গ্রস প্রফিট আমাদের বের করছে 1,48,700। এখানে কনসাইনমেন্টের থেকে আয়, এটা কিছু কিছু বইতে এই কনসাইনমেন্টের আয়টাকে আদার রেভিনিউ হিসেবে দেখাইছে, আবার কিছু কিছু বইতে এটা এই রেভিনিউর সঙ্গে যোগ করে দিয়েছে। আমি এইভাবে আজকে এই রেভিনিউর সঙ্গে যোগ করে দেখাচ্ছি কনসাইনমেন্টের আয়টা কীভাবে বের করবো আমরা। দেখেন এখানে প্রশ্নে দেওয়া আছে যে গুডস সেন্ট অন কনসাইনমেন্ট, কনসাইনমেন্ট ওয়ালাদের
কনসাইনমেন্টের লোককে আমি 7,200 টাকা মাল দিছি, বলে দিছি যে তোমরা এজেন্টদের টাকা 7,200 টাকা মাল দিয়ে দিছি, দিয়ে বলছে কি এটা তোমরা বিক্রি করে তোমাদের কমিশন রেখে আমাকে বাকি টাকা দিয়ে দিবা। তো তারা কি করছে, 7 নাম্বার অ্যাডজাস্টমেন্ট একটু পড়ি দেখি যে অল দ্য গুডস অন কনসাইনমেন্ট হ্যাভ বিন সোল্ড অফ টাকা ফর টাকা 10,000, সবগুলো মাল 10,000 টাকায় বিক্রি করছে, বাকি টাকা কিন্তু আমার লাভ, কিন্তু ওই লোককে কমিশন দিতে হবে বলে দিছে, সাবজেক্ট টু এজেন্ট কমিশন 6%, এটার উপরে কমিশন সে পাবে। এটার যে দেখা যাচ্ছে না, এখন দেখা যায়, ঝাপসা আসতেছে না, দেখতে সমস্যা হচ্ছে। বলতেছে 10,000 টাকার মাল যে দিছিল, 7,200 টাকার মাল কনসাইনমেন্টে পাঠিয়েছিলাম, যার মাঝে 10,000 টাকা, এই মালগুলো 10,000 টাকা তারা যে কোনো কোয়েশ্চেন থাকলে বলতে পারেন। প্রশ্নে বলতেছে আমি কিছু বলবো, হ্যাঁ আমি কিছু বলবো স্যার। কি প্রশ্ন আছে কোনো? আজকে তো আমরা ক্লাস তো না স্যার, শনিবার না স্যার, আজকে থেকে আমরা ফাইনাল ইয়ার আপনি লিখে দিরা। এটা কি এটা বিবিএ থার্ড ইয়ারের ইয়ে না গ্রুপে? এটা তো এটা ফোর্থ ইয়ারে চলে গেছে। ও আচ্ছা 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 আচ্ছা, তারা দেখতেছি আমি মনে হয় এটা তো থার্ড ইয়ারের গ্রুপে দিলাম, ফোর্থ ইয়ারে চলে গেল কীভাবে? লিঙ্কটা তো দিছিলাম থার্ড ইয়ারকে, ও ফোর্থ ইয়ারে চলে গেছে না? হ্যাঁ হ্যাঁ আচ্ছা সরি, ফোর্থ ইয়ারে অনেকই আছে। আচ্ছা আবার লিঙ্ক দিচ্ছি থার্ড ইয়ারেরদের, থার্ড ইয়ারের মনে হয় তারা ইয়েতে চলে গেছে আর কি, যে লাইভে চলে আসছে। দুইটার নাম তো একরকম কাছাকাছি, এই জন্য কীরকম হয়েছে আর কি। কনসাইনমেন্টে আমরা 10,000 টাকার 7,200 টাকার মাল দিয়েছিলাম, 10,000 টাকা তারা বিক্রি করছে, 6% তারা কমিশন নিবে, তো 600 টাকা কমিশন নিবে, তাহলে আমার থাকলো 2200 টাকা লাভ। এই প্রফিটটা আমি এখানে দেখাবো। তাহলে মোটমাট আমার প্রফিট আসতেছে 1,50,900 টাকা। এখন অপারেটিং এক্সপেন্সগুলো বাদ দিব, দেখবো এখানে অপারেটিং এক্সপেন্স, অপারেটিং এক্সপেন্সগুলোকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হলো সেলিং, আর একটা হলো অ্যাডমিনিস্ট্রেটিভ। এখন সেলিং এক্সপেন্স কোনগুলো শিখেছিলাম, ব্যাড ডেপ্ট বা বিক্রয় সংক্রান্ত সকল খরচগুলো সেলিং এক্সপেন্স বলা হয়। এখানে বিক্রয় সংক্রান্ত কোনো খরচ নেই, একটা খরচ আছে, সেটা হলো ব্যাড ডেপ্ট, ওনাদের দেনা। এটা আবার আছে আমাদের অ্যাডজাস্টমেন্ট, 3 নাম্বার অ্যাডজাস্টমেন্ট, ক্রিয়েট প্রভিশন অফ 10% অন অ্যাকাউন্ট রিসিভেবল ফর ডাউটফুল আনকালেক্টেবল ডেট। দেনাদারের উপর 10% আমাদের পাওনা সঞ্চয় ধরতে হবে। লিখবো ব্যাড ডেট, দেনাদার বা অ্যাকাউন্ট রিসিভেবল কত টাকা আছে খুঁজে দেখতে হবে। অ্যাকাউন্ট রিসিভেবল আমাদের এখানে 1,42,000 টাকা আছে। এই টাকার মাঝে কিছু মাল ফেরত আসতেছে, আমরা 2 নাম্বার অ্যাডজাস্টমেন্টে পেয়েছি 30,000 টাকা মাল ফেরত আসছে।
যা থাকবে তার উপর অনাদায়ী দানা ধরতে হবে। এই অ্যাডজাস্টমেন্টটাও আমরা গত ক্লাসগুলোতে করছি। 10% ধরবো, 10% যা আসতেছে সেটা আমরা ফাইনাল করে লিখে ফেলবো 11,200 টাকা, 11,200 টাকা। এরপর আমরা চলে যাব অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স। অফিস রিলেটেড সকল এক্সপেন্স এখানে আসবে। আমরা ট্রায়াল ব্যালেন্সে দেখি সানডে এক্সপেন্স আছে, সানডে এক্সপেন্স আছে 18,200 টাকা, এই ঘরে লিখব। এরপর রেন্ট, বাড়ি ভাড়া দেওয়া আছে যে 40,000, সবার নিচের দিকে 3 নাম্বার, রেন্ট 44,000। এছাড়া আর কোনো এক্সপেন্স নাই। অ্যাডজাস্টমেন্টে আমরা একটা এক্সপেন্স পাবো, সেটা হলো ডিপ্রিসিয়েশন, অনাদায়ী দেনা, অবচয়। ডিপ্রিসিয়েশনটা আমরা পাবো 4 নাম্বার অ্যাডজাস্টমেন্টে। প্ল্যান্টের উপরে 10% ডিপ্রিসিয়েশন ধরতে পারছে। এখন প্ল্যান্ট কত টাকা আছে খুঁজে দেখতে হবে। প্ল্যান্ট আছে হলো 80,000, 80,000-এর 10% 8,000 টাকা। এই সবগুলো যোগ করে এখানে লিখতে হবে আমাকে 70,200 টাকা। এই সবগুলো যোগ করে লিখলাম 81,400 টাকা। টোটাল অপারেটিং এক্সপেন্স আসছে 81,400 টাকা। এটা থেকে এটা বাদ দিলাম, অপারেটিং রেভিনিউ আসতেছে বা অপারেটিং ইনকাম আসতেছে 69,500। এখানে লিখব ইনকাম, অপারেটিং ইনকাম অথবা ইনকাম ফ্রম অপারেশন। এখন আমার আদার কোনো এক্সপেন্স থাকলে সেগুলো বাদ দিব, আদার কোনো রেভিনিউ থাকলে যোগ করব। আদার এক্সপেন্স কোনগুলো আর আদার রেভিনিউ কোনগুলো? আদার রেভিনিউ হলো বিনিয়োগের সুদ বা ইনভেস্টমেন্টের উপরে যে ইন্টারেস্টটা পাওয়া যায়। ইনভেস্টমেন্ট এখানে আছে, ইনভেস্টমেন্ট আছে যে ইনভেস্টমেন্ট ইনকাম আফটার ডিডাক্ট 20% ট্যাক্স। যে ইনভেস্টমেন্ট বিনিয়োগ থেকে আমরা আয় করেছি 62,000 টাকা, যেটার মাঝে 20% ট্যাক্স অন্তর্ভুক্ত আছে। ট্যাক্স বাদ দেওয়ার পরে 72,000 টাকা। এটা একটা সমন্বয় আছে, এটা আমি শিখিয়ে দিচ্ছি আপনাদের। অঙ্কটা কিন্তু এটা জটিল, শেষ অঙ্ক সবসময় জটিল হয়। অপারেটিং ইনকাম, এই অংশটা এখান থেকে আবার নতুন করে শুরু করতেছি। এটার সাথে যোগ করব আদার রেভিনিউ। এখানে থাকবে ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট। বলতেছে ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট 62,000 টাকা সুদ পাইছি। সুদ যে দেয় আমাদের ব্যাংক থেকে, সুদের ট্যাক্স কেটে পরে আমাকে সুদ দেয়। তার মানে এখানে আমার ট্যাক্স কাটার পরে 20% ট্যাক্স কাটার পরে দিতেছে যে টাকাটা, এটা কিন্তু আসলে আমরা পাওয়ার কথা কত ছিল সেটা লিখতে হবে। সেটা বের করার সূত্র হলো 100 দিয়ে গুণ করবো, নিচে 100 মাইনাস 20% বলছে থেকে 20 লিখবো। অর্থাৎ যত পার্সেন্ট সুদ ট্যাক্স কাটবে সেই ট্যাক্সের পরিমাণটা নিচে লিখে দিতে হবে আমাকে। বাদ দিলে আমাদের চলে আসতেছে 77,500 টাকা। এই সমন্বয়টা এভাবে কাজ করতে হবে। এরপরের কাজ আমাদের হয়ে গেল আদার এক্সপেন্স লিখব, মাইনাস আদার এক্সপেন্স। আদার এক্সপেন্স এখানে লিখব, আদার এক্সপেন্সের মধ্যে আমাদের ঋণের সুদগুলো আসে। ইন্টারেস্ট অন ডেট, ঋণ দেওয়া আছে এখানে, খুঁজে দেখি কত টাকা দেওয়া আছে। ঋণ দেওয়া আছে 50,000, হ্যাঁ 50,000 টাকা দেওয়া আছে। 10% সুদ ধরতে হবে। তারা বলছে 1/9/2017 সালে ঋণ নেওয়া হয়েছে। এখন এই আমাদের অঙ্ক করতে হবে কত সালে, এটা দেখতে হবে।
আমরা অঙ্ক করতেছি 30 জুন 2018। দেখেন ঝামেলা কি পেস লাগছে এখানে। 1/9/2017-তে ঋণ নেওয়া। অঙ্ক করতেছি আমি 30/6/2018। এই ডেটগুলো কিন্তু খেয়াল রাখবেন, জুন মাসে অঙ্ক করতেছি। 9 থেকে এই পর্যন্ত গুনে যাবেন, মানে এটা কি মাস? সেপ্টেম্বর মাস। সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, মানে 10 মাস। 10 মাসের সুদ ধরতে হবে। 50,000-এর কয় পার্সেন্ট সুদ তারা বলে দিছে? 10%। 10 মাস। তো এইরকম ডেটের অঙ্কগুলো কিন্তু একটু ভেজাল আছে। তাহলে সুদ আসতেছে আমাদের 4,167 টাকা। এই পর্যন্ত আমাদের আর কোনো সমস্যা নাই। এখন এখানে একটা কাজ আছে, এই পর্যন্ত হয়ে গেল। এখানে ইনভেস্টমেন্ট, বিনিয়োগ আছে 90,000, কিন্তু বর্তমানে মার্কেটের দাম আছে এটার হলো 86,000 টাকা। মানে 4,000 টাকা বিনিয়োগ আমার ক্ষতি আছে। এখন আবার নিচে ইনভেস্টমেন্ট ফ্ল্যাকশন ফান্ড আছে হলো 3,000 টাকা। অর্থাৎ যে ইনভেস্টমেন্ট তো আমার বর্তমানে 90,000 দাম আছে, 90,000 থেকে কিনছিলাম, এখন তো আছে কত? 86,000 টাকা। 4,000 টাকার লস আছে। এরকম লসগুলো কাভার দেওয়ার জন্য একটা সঞ্চিতি করা হয়, যে যেমন অনাদায়ী দেনা সঞ্চিতি করা হয় না, এরকম বিনিয়োগের সুদটাও যাতে আমরা লসটাকে কাভার দিতে পারি সেই জন্য একটা ফান্ড করা হয়। ফান্ড কত টাকা করছি? 3,000 টাকা ফান্ডে জমা আছে। লস হচ্ছে কত? 4,000। তার মানে 1,000 টাকা ক্ষতি হয়ে গেছে। তো এই 1,000 টাকা কী করতে হবে? এখানে দেখাতে হবে। এটা আমরা এইভাবে দেখাবো। ইনভেস্টমেন্ট ফ্ল্যাকশন ফান্ড। এখানে তো ফান্ডে আছে 3,000, কিন্তু আমাদের ক্ষতি কত হয়েছে? 90,000 থেকে 86,000 যদি বাদ দিই, 4,000 টাকা ক্ষতি, কিন্তু আমার ফান্ডে রাখতে পারছি কত? 3,000। 1,000 টাকা আমার ক্ষতি হয়ে আছে। এইভাবে এটা দেখাতে হবে। এরপর আমরা চলে যাই, দুইটা যোগ করলাম, যোগ করে লিখলাম 5,167, 5,167 টাকা। এগুলো যোগ, এটা বাদ দিলে থাকে 1,41,833। এখন এখান থেকে ট্যাক্সের বিষয়গুলো দেখতে হবে প্রভিশন আছে কিনা ট্যাক্সের উপর। আমরা 5 নাম্বার অ্যাডজাস্টমেন্টে দেখতেছি ট্যাক্স প্রভিশন ইনক্রিজড বাই 20,000। আগে যে ট্যাক্স প্রভিশন আছে এর চেয়ে 20,000 টাকা বাড়াও। তো আগের ট্যাক্স প্রভিশন দেখেন লেখা আছে ইয়েতে আর কি, ট্রাভেলেন্সে 1 লক্ষ টাকা। তাহলে আরও 20,000 বাড়াতে হবে, মানে 1,20,000 টাকা ট্যাক্স। এটার নাম হলো নেট ইনকাম বিফোর ট্যাক্স। নেট ইনকাম বিফোর ট্যাক্স। এখান থেকে আমার ট্যাক্স বাদ দিতে হবে, ট্যাক্স প্রভিশন। ট্যাক্স প্রভিশন যদি বাদ দিই আমি, আগে ছিল 1 লাখ, এখন আর 20,000 বাড়াবো। তো তাহলে হলো 1,20,000 যদি বাদ দিয়ে দিই, তার যেটা থাকবে এটা হলো নেট ইনকাম। নেট ইনকাম চলে আসতেছে 21,833, 21,833 টাকা। এরপরে যাচ্ছি আমরা, এটা লেকচার শিটের শেষ অঙ্ক, লেকচার শিটের 6 নম্বর অঙ্ক। এটা নেট ইনকাম বের হলো আফটার ট্যাক্স, নেট ইনকাম আফটার ট্যাক্স। এখন আমাদের রিটেন আর্নিং করতে হবে। এই অঙ্কটা বেশ বড় একটা অঙ্ক, আজকে দেখা যায় সবই বড় বড়। ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং বড় হলো, বিজনেস ম্যাথ বড়, এটাও বড় অঙ্ক। আমরা
এখানে যদি কোয়েশ্চেন থাকে, প্রশ্ন থাকলে বলতে পারেন। এখন রিটেন আর্নিংয়ে চলে যাচ্ছে আমরা। বলতেছে রিটেন আর্নিং ট্রায়াল ব্যালেন্স যেটা দেওয়া আছে লিখবো 60,500। তিনটা ঘর লাগে না, এটার সাথে এই বছরের যে 21,000 আছে যোগ করব। এখন ট্যাক্সের বিষয়গুলো খুঁজে দেখবেন। ট্যাক্স খুঁজে দেখবো ট্যাক্স সম্বন্ধে কিছু আছে কিনা। ট্যাক্স সম্বন্ধে কিছু নাই, ট্যাক্স প্রভিশনটা আছে শুধু। ট্যাক্স প্রভিশন রেওয়ামিলের ভিতরে যেটা আছে এটা লিখতে হবে, অ্যাডজাস্টমেন্টের না, যেটা ওল্ড গত বছরের আর কি, ট্রায়াল ব্যালেন্সের ভিতরে যেটা আছে। আমি বুঝার জন্য লিখে দিলাম, আপনারা বুঝেন যেহেতু 5টা ক্লাস করছেন আগে। সবগুলো তাহলে যোগ হয়ে যাবে। বাদের পালা, বাদ দিতে হলে ডিভিডেন্ড থাকে যদি বাদ দিই আমরা, জেনারেল রিজার্ভ যদি ট্রান্সফার থাকে তাহলে বাদ দিই। তাহলে এখানে ডিভিডেন্ড নাই, জেনারেল রিজার্ভের ফান্ড ট্রান্সফারের কথা বলা আছে। 6 নম্বর অ্যাডজাস্টমেন্টে জেনারেল রিজার্ভ 10,000 টাকা ট্রান্সফারের কথা বলতেছে, 10,000 বাদ দিয়ে দিব। তো রিটেন আর্নিংয়ের 31 তারিখের ব্যালেন্স হবে 1,72,333 টাকা। তো এটা এখানে লিখে রাখতেছে 1,72,333 রিটেন আর্নিংয়ের 31 তারিখে। রিটেন আর্নিং 30/6/2017। তো এটা তো 17 ছিল, এটা হবে 8। শেষ, রিটেন আর্নিং আমাদের শেষ। ব্যালেন্স শিটে চলে যাচ্ছি, ব্যালেন্স শিটে ঘর করে ফেলেন। হ্যাঁ, রিটেন আর্নিং মুছে ফেলছি। আচ্ছা সমস্যা নেই, আপনাদের লেখা আছে। ব্যালেন্স শিটের জন্য ফার্স্টে অ্যাসেটের ফার্স্টে লিখবো হলো ফিক্সড অ্যাসেটস। ফিক্সড অ্যাসেটের মধ্যে প্ল্যান্ট আছে, আর কিছু নেই। প্ল্যান্টের হলো 80,000 টাকা আছে। এখানে ডিপ্রিসিয়েশন বাদ দিয়ে দিলাম, তাহলে আসতেছে 72,000। ইনভেস্টমেন্ট একটা টাইটেল, ফিক্সড অ্যাসেট ইনভেস্টমেন্ট টাইটেলে ইনভেস্টমেন্ট লিখব। ইনভেস্টমেন্ট টাকা আছে হলো 90,000 টাকা, প্রশ্ন দেওয়া আছে 90,000 লিখে দেব। এরপর আমাদের কারেন্ট অ্যাসেট, এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, 3 নাম্বার। কারেন্ট অ্যাসেট মানে চলতি বছরের যে ইয়েগুলো, ফার্স্টে ক্যাশ অ্যাট ব্যাংক 2 লক্ষ টাকা, ক্যাশ ইন হ্যান্ড 7,300 টাকা। এরপর অ্যাকাউন্ট রিসিভেবল ঝামেলা কিছু আছে। অ্যাকাউন্ট রিসিভেবল ফার্স্টে আছে হলো 1 লক্ষ, ট্রায়াল ব্যালেন্স এটা দেওয়া আছে। অ্যাডজাস্টমেন্টে 2 নাম্বার অ্যাডজাস্টমেন্ট রিটার্ন 30,000 টাকা। কি করতে হবে? যোগ করতে হবে, বিয়োগ দিতে হবে। এখান থেকে ব্যাড ডেট যেটা আছে বাদ দিয়ে দিব।
এরপর আমাদের ইনভেস্টমেন্টের বিনিয়োগের সুদের ভিতরে কিছু ট্যাক্স জমা ছিল, সেটা আমরা অগ্রিম ট্যাক্সটা দিয়ে রাখছি। এটা কি সম্পদ আমাদের, ট্যাক্স প্রিপেড। কতটা সুদ দিছি আমরা ইয়েতে লিখছি, অঙ্কে লিখছিলাম এটা ৭৭,৫০০, কিন্তু প্রশ্নে দেওয়া ছিল ৬২,০০০। বাকি টাকাটা ট্যাক্স প্রিপেড ১৫,৫০০ টাকা। এরপর আমরা এন্ডিং ইনভেন্টরি যেটা ছিল এটা লিখব। এন্ডিং ইনভেন্টরি ছিল ১.৫ লক্ষ, পরে এর সাথে যোগ করছিলাম হলো ২৬,০০০। ২ নাম্বার অ্যাডজাস্টমেন্ট আর কি লিখছিলাম হলো ১,৭৬,০০০। ১.৫ লক্ষ ১ নাম্বার অ্যাডজাস্টমেন্ট দেওয়া আছে, ২ নাম্বার অ্যাডজাস্টমেন্টে ২৬,০০০। এটা তো আমরা ফার্স্টে বুঝিয়ে দিচ্ছি আমি আপনাকে। এরপর আমরা চলে যাচ্ছি এরপরের অংশে। কনসাইনমেন্টের লোকের কাছে আমরা কিছু পণ্য পাই। কনসাইনমেন্টের লোকের কাছে আমি কত টাকা পাই? ১০,০০০ টাকা পণ্য পাই, ১০,০০০ টাকা তার কাছে পাই। এর মাঝে সে লাভ রেখে দিবে ৬০০, তাহলে আমি পাবো তার কাছে ৯,৪০০। ১৫,০০০ টাকা পাই। সব আমরা যোগ করে ফেলবো, কারেন্ট অ্যাসেট সব যোগ করলে আসছে, এটা আপনারা করে নিন যোগটা, ৫ লক্ষ সামথিং আসবে, ৫,৫৫,০০০। এটা আপনারা করে নিন যোগটা, ৫৫,৫০০। টোটাল আমি করে দিচ্ছি, টোটালটা আসতেছে, টোটাল অ্যাসেট চলে আসবে হলো ৭,২৬,৫০০। এই পাশে লিখে দিতে ৭,২৬,৫০০ টাকা টোটাল অ্যাসেট। লাইবিলিটিগুলো খুঁজে বের করবো। ফার্স্টে লিখবো ক্যাপিটাল, লাইবিলিটি অ্যান্ড শেয়ার ক্যাপিটাল, শেয়ার হোল্ডার ইকুইটি, ফার্স্ট হলো কি লিখবো? শেয়ার ক্যাপিটাল। কল পেইড আপ ক্যাপিটাল লিখবে, পেইড আপ ক্যাপিটাল ৩ লক্ষ টাকা। এখানে কোন ডিউ থাকে যদি, কল ইন এরিয়ার থাকে যদি বাদ দিতে হবে। কল ইন এরিয়ার আছে ৫,০০০ টাকা। ২,৯৫,০০০ টাকা লিখলাম। এখন আমাদের কাজ হলো, যদি ২ নাম্বার রিজার্ভ অ্যান্ড সারপ্লাস রিটেন আর্নিংয়ের ব্যালেন্সটা আসবে, যেটা আমি লিখছিলাম এই পাশে মুছে ফেলছি। রিটেন আর্নিং ব্যালেন্স ছিল ১,৭২,৩০০। এটার সাথে জেনারেল রিজার্ভ প্রশ্নে দেওয়া ছিল আপনার ৫০,০০০, অ্যাডজাস্টমেন্টে আছে ১০,০০০ ট্রান্সফার করতে বলছে, তাহলে আসলো ৬০,০০০। তারপরে হলো ইনভেস্টমেন্ট ফান্ডে ৩,০০০ টাকা ছিল, নতুন করে কি ১,০০০ লসের জন্য আনতে হয়েছিল, তাহলে হলো ৪,০০০ টাকা। ইনভেস্টমেন্ট ফান্ড ট্রায়াল ব্যালেন্স দেওয়া আছে ৩,০০০, আর আমরা ইনকাম স্টেটমেন্টের শেষের দিকে করছিলাম ইনভেস্টমেন্ট ফান্ডে ১,০০০ টাকা ট্রান্সফার করছিলাম, ১,০০০ টাকা লসে আছে দেখে, তাহলে কত হলো টোটাল? ৪,০০০। তাহলে এখানে 4টা আইটেম আমরা যোগ করে ফাইনাল করে লিখে ফেললাম, 3টা আইটেম যোগ করে লিখে ফেললাম, ২,৩৬,৩৩৩। এখন 3 নাম্বার আইটেম, সেটা কি? লং টার্ম ইনভেস্টমেন্ট, লং টার্ম লোন বা ডেট। এটা আমাদের লোন 10% যে লোনটা আছে সেটা আমরা ফাইনাল করে লিখে ফেলবো। 10% লোন আছে হলো আমাদের ৫০,০০০ টাকা।
এখন কারেন্ট লাইবিলিটি 4 নম্বর কারেন্ট লাইবিলিটি মাঝে আসবে অ্যাকাউন্টস পেবল, জায়গা নাই তো একটু ছোটো করে লিখে ফেলতেছি। অ্যাকাউন্টস পেবল আছে 20,000, পরে ওয়েজেস পেবল শেষ সমন্বয় 9 নম্বর সমন্বয় আছে, বকেয়া মজুরি, তারপরে ইন্টারেস্ট, এই যে ঋণের সুদ বকেয়া ছিল 4,167 ইনকাম স্টেটমেন্টের শেষে আছে। আর লাস্ট ট্যাক্স প্রভিশন, এটা কি আমাদের অ্যাডজাস্টমেন্ট 5-এ আছে 20,000 টাকা নতুন সঞ্চিতি বাড়াইতে হবে। সবগুলো আমরা যোগ করে ফাইনাল করে লিখলাম 1,45,167 টাকা। উপরে সবগুলো আইটেম যোগ করলাম 7,26,500 টাকা। এখানে 7,26,500, এখানে 7,26,500। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। নেক্সট ক্লাসে আমরা নতুন চ্যাপ্টার শুরু করব।